ঢাকা চট্টগ্রাম সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উৎসব মুখর পরিবেশ। সাঈদ খোকন, আজম ও নাসির এম মঞ্জুর আলম সহ বেশ কয়েকজনের মনোনয়নপত্র জমা। বিএনপি থেকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আমরা শুনেছি গণমাধ্যমে, সেটাই হবে আপনার প্রতিপক্ষ। আমি আশা রাখবো যে সরকার সেই সব ব্যবস্থাগুলো করবেন যেভাবে 28 তারিখ পর্যন্ত এই পরিবেশটা থাকে। জলবদ্ধতা থেকে নগরবাসীকে স্থায়ীভাবে মুক্তি দেওয়াটাই হলো যে প্রধান লক্ষ্য। এই নির্বাচনে আমরা যাচ্ছি আন্দোলনের অংশ হিসেবে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি রঞ্জন শুভ্র। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনকে ঘিরে দেশের প্রধান দুই রাজনৈতিক জোটই এখন নির্বাচনমুখী। অবিশ্বাস আর দ্বন্দ্ব ভুলে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। সিটি নির্বাচনের জন্য স্থগিত করা হলো 26 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা। নতুন তারিখ জানানো হবে পরে। নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন জেলায় 20 দলীয় জোটের বিক্ষোভ। কয়েক জায়গায় পুলিশের বাধা। রাজধানীর ধানমন্ডি লেক থেকে রেলমন্ত্রীর বড় ভাই সাবেক সচিব আব্দুল লতিফের লাশ উদ্ধার। এবং মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার পেস আগুনে পুরল নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। কিউইদের দেয়া 184 রানের টার্গেটে ব্যাট করছে অজিরা। শেষ দিনে উৎসব মুখর পরিবেশে ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা। আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য প্রার্থী সাঈদ খোকন, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন আহমেদ বাবুল ছাড়াও ববি হাজ্জাজ মনোনয়নপত্র জমা দেন। বিকেল 5টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার কার্যক্রম। বেলা 12টার কিছু পরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত সম্ভাব্য মেয়র প্রার্থী সাঈদ খোকন। এ সময় তার সঙ্গে ছিলেন বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী। সাঈদ খোকন বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় 5 জনের বেশি লোক না আনার বাধ্যবাধকতা থাকলেও বিপুল সংখ্যক নেতাকর্মী তার সঙ্গে থাকারও ব্যাখ্যা দেন সাঈদ খোকন। আমরা 5 জন নামের তালিকা ঠিক করে এসেছি। এখানে আমাদের মহানগরের নেতার পায়ে অসুবিধা থাকার কারণে আমরা গাড়িতে করে এখানে এসেছি। এখানে অনেক কাউন্সিলর পদপ্রার্থী রয়েছেন, তারাও 5 জন করে নিয়ে আসছেন। সুতরাং সেদিক থেকে কাউন্সিলর পদপ্রার্থী তাদের থেকে 5 জন। এখানে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন, উৎসুক যারা আছে তারা ভিড় করেছে। তো সবাই মিলে আমাদের যে নির্বাচনী যে বিধি আমরা সেটা মেনে এখানে এসেছি। এদিকে উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র প্রার্থীদের মধ্যে এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী বাহাউদ্দিন বাবুল, এরশাদের উপদেষ্টা পদ থেকে অব্যাহতি পাওয়া ববি হাজ্জাজ সহ আরো কয়েকজন। এছাড়া এদিন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়ালের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার প্রতিনিধি। আমি তো নির্দলীয় স্বতন্ত্র একজন প্রার্থী দাঁড়িয়ে আছি, এর সাথে দলের তো কোনো সম্পর্ক থাকার কথা না। সরকারি দল দেখে তাকে ফ্যাসিলিটি দিবেন, আমাদের লোককে অসুবিধা করবেন, এটা যেন নির্বাচন কমিশন না করেন, এদিকে যেন লক্ষ্য রাখেন। এদিকে দুই সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তারা জানান, সুষ্ঠু পরিবেশেই মনোনয়নপত্র জমা দেওয়া চলছে। প্রার্থীদের কাছ থেকে বড় ধরনের কোনো অভিযোগ নেই বলেও জানান তারা। কোনো প্রার্থী যারা আসছেন আমার কাছে কেউ কোনো অভিযোগ করেননি। আচরণবিধি লঙ্ঘনের কোনো অভিযোগ আমি প্রার্থীর তরফ থেকে পাইনি। আমরা আশা করি সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। আচরণবিধি যদি লঙ্ঘিত হয়ে থাকে অবশ্যই আমরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। আজকের থেকে কিন্তু মনোনয়নপত্র দাখিলকারী হিসাবে আপনারা কিন্তু আমাদের ফাইল বন্দী হয়ে গেলেন প্রার্থীরা। এখন কিন্তু তাদের বিরুদ্ধে, ভঙ্গকারীর বিরুদ্ধে আমাদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ অনেকটা সহজ হবে। 1 ও 2 এপ্রিল যাচাই বাছাই শেষে প্রার্থীরা প্রত্যাহারের শেষ দিন 8 এপ্রিল, আর 28 এপ্রিল অনুষ্ঠিত হবে দুই সিটি কর্পোরেশনের ভোট গ্রহণ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। দর্শক, সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ জমা দেওয়ার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার রামিম হাসান। এবং
গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার সজল দাস। আমরা এখন শুরুতেই চলে যাব আগারগাঁও উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয় রামিম হাসানের কাছে। রামিম, রঞ্জন, আপনি যেমনটি জানেন, আজ 3 সিটি কর্পোরেশন নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, আজ বিকেল 5টা পর্যন্ত চলবে মনোনয়নপত্র দাখিলের কাজ। এরপর 1-2 তারিখ সেই মনোনয়নপত্র বাছাই এবং 9 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থাকবে এবং 10 তারিখে প্রতীক বরাদ্দ হয়ে যাবে। তো তফসিল অনুযায়ী যেই নিয়ম, সেই অনুযায়ী আমরা জানি যে প্রতীক বরাদ্দের পরে প্রতীক সহ প্রার্থীরা তাদের প্রচারণা চালাতে পারবে। এবং আজকে আমি এই উত্তর সিটি কর্পোরেশনে দাঁড়িয়ে আছি এবং এখানে এখন পর্যন্ত যেই সংখ্যাটি দাঁড়িয়ে আছে সেখানে 28 জন, কিন্তু 29 জন মোট মেয়র প্রার্থী, সম্ভাব্য প্রার্থী, তারা মনোনয়ন ফর্ম নিয়েছিলেন এবং তাদের মধ্যে এখন পর্যন্ত সেরকম গুরুত্বপূর্ণ যদি বলি, বাহাউদ্দিন আহমেদ বাবুল, যিনি জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী, এবং ববি হাজ্জাজ, তিনি স্বতন্ত্র প্রার্থী, এই দুজন ইতিমধ্যে তাদের যে মনোনয়ন ফর্ম সেটি দাখিল করে গেছেন। পাশাপাশি আরও একজন মেয়র প্রার্থী দাখিল করে গেছেন। এর বাইরে 823 জন যেই ওয়ার্ড কাউন্সিলর যারা সেই ফর্ম নিয়েছিলেন তাদের মধ্যে শতাধিক ইতিমধ্যে জমা দিয়ে গেছেন। এর বাইরে 161 জন সংরক্ষিত মহিলা আসনের মধ্যেও আমরা জানি যে প্রায় 20-25 জনের মতো ইতিমধ্যে জমা দিয়েছেন। শেষে আর মাত্র 3 ঘন্টা বাকি আছে এবং এই 3 ঘন্টার মধ্যেই কিন্তু এই কার্যক্রম শেষ করতে হবে। এবং আমরা আরও বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী যাদের কিন্তু এখন পর্যন্ত দেখিনি, যার মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আনিসুল হক, তাকে এখনো পর্যন্ত এখানে আসতে দেখা যায়নি, আব্দুল মিন্টু, তিনিও এখন আসেনি, এবং কবরী সারোয়ার, তাদের সঙ্গে কথা হয়েছিল, তারা দুপুরের পরে এখানে এসে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কথা রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তাবিদ আওয়াল, যিনি আব্দুল মিন্টুর বড় ছেলে, তিনি এসেছিলেন এবং তিনি কিন্তু আজকে এই মনোনয়ন ফর্ম নিয়ে গেছেন, অর্থাৎ মেয়র পদের জন্য তিনি একটি ফর্ম নিয়ে গেছেন। এর বাইরে আমরা দেখেছি যে আজকে যে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে এখানে যেই মনোনয়নপত্র দাখিলের জন্য যেই এটা করা হয়েছে, সেখানে আরও অন্যান্য যারা প্রার্থী তারা আসছেন এবং তারা তাদের ফর্মগুলো জমা দিয়ে এবং যারা নিতে চাচ্ছেন তারা ইতিমধ্যে নিয়ে চলে যাচ্ছেন। এবং সকালবেলা কিন্তু আমরা দেখেছি একজন প্রার্থী সকালবেলা এসে সেই ফর্ম কিন্তু আজকে নিয়ে গেছেন এবং এরপরে যেমনটি বলছিলাম যে আব্দুল মিন্টুর বড় ছেলে তিনিও নিয়ে গেছেন এবং তাদেরকে কিন্তু আজকের মধ্যেই জমা দেওয়া লাগবে। এবং এটি জমা দেওয়ার পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেগুলো যাচাই বাছাই করা হবে এবং যাচাই বাছাই করার পরে যারা যোগ্য প্রার্থী থাকবেন সেসব যোগ্য প্রার্থীদের একটি তালিকা তৈরি করে সেটি 9 তারিখ পর্যন্ত সময় দেওয়া হবে, যে সময়ের মধ্যে তারা সেটি বাতিল করতে পারবেন মনোনয়নপত্র, এবং তারপরে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এবং এরপর থেকেই কিন্তু আমি যেমনটি বলছিলাম যে নির্বাচন কমিশনের যে আইন, সেই আইন অনুযায়ী 3 সপ্তাহ আগে থেকে, অর্থাৎ ভোট গ্রহণের যে দিন 28 এপ্রিলের 3 সপ্তাহ আগে থেকে তারা পুরো দমে প্রচারণা চালাতে পারবেন। তো মোটামুটি এখনো পর্যন্ত সেই উৎসবমুখর পরিবেশটি বজায় রয়েছে। রিটার্নিং কর্মকর্তা তিনি যেমনটি বলছিলেন যে মোটামুটি একটা শান্তি শৃঙ্খলা পরিবেশ এখনো পর্যন্ত বজায় রয়েছে এবং সেটি বজায় থাকবে বলে তারা আশা করছেন। এখন পর্যন্ত এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, এবারে চলে যাব দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে সজল দাসের কাছে। তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। সজল। রঞ্জন, আজ সকাল থেকেই আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনের যে মনোনয়নপত্র দাখিলের দিন, আজকে শেষ দিন। আজ সকাল থেকেই অনেকটা উৎসবমুখর পরিবেশে এই মনোনয়নপত্র দাখিল করছেন এই দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের যে সম্ভাব্য প্রার্থীরা রয়েছেন তারা। আজ সকাল থেকে আমি এখানে এসে দেখেছি যে একের পর এক কাউন্সিলর প্রার্থীরা এসেছেন, তারা মনোনয়নপত্র দাখিল করেছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় রঞ্জন, যে দক্ষিণ সিটি কর্পোরেশনের যিনি মেয়র প্রার্থী, আওয়ামী লীগ সমর্থিত হেভিওয়েট প্রার্থী সাইদ খোকন, তিনি আজ 12:30 নাগাদ এখানে এসে তার মনোনয়নপত্রটি দাখিল করে গেছেন। এবং তিনি যখন মনোনয়নপত্র দাখিল করে বের হন তখন সাংবাদিকরা তার কাছে প্রশ্ন করেছিল যে তিনি যখন এখানে এসেছেন তার সাথে একটি বড় ধরনের সমর্থক গোষ্ঠী আমরা লক্ষ্য করেছি। যদিও নিয়ম রয়েছে যে 5 জনের বেশি সদস্য এই রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসে মনোনয়নপত্র দাখিলের সময় থাকতে পারবে না। যদিও তিনি বলেছেন যেহেতু তিনি একজন প্রার্থী, মেয়র প্রার্থী এবং আওয়ামী লীগ সমর্থিত বড় একটি দল সমর্থিত, এই জন্য এখানে যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তাদের প্রত্যেকের সাথেই সদস্য কম বেশি থাকেন এবং তাদের সদস্যরাই তাকে দেখে তার আশেপাশে এসেছেন। যদিও তিনি এ ধরনের দাবি করেছেন, তারপরেও আমরা তিনি যখন এখান থেকে চলে যান তারপর আমরা রিটার্নিং অফিসারের সাথে কথা বলেছিলাম। রিটার্নিং অফিসার আমাদেরকে যেটা বললেন যে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, যদি সাইদ খোকন কিংবা যে কোনো প্রার্থী এই ধরনের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে থাকেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। তিনি আমাদেরকে জানিয়েছেন যে 2 জন প্রশাসনিক ম্যাজিস্ট্রেট রয়েছেন যারা এই সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। এবং দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আরেকটি বিষয় যে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আরও যে কয়েকজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন, যার মধ্যে অন্যতম জাতীয় পার্টির যিনি প্রার্থী রয়েছেন
রয়েছেন তার সাথে আমার কথা হয়েছিল যে এখন পর্যন্ত তিনি তার মনোনয়নপত্র দাখিল না করলেও তিনি বলেছেন যে 3টা নাগাদ হয়তো তিনি এখানে আসবেন এবং তার মনোনয়নপত্র দাখিল করবেন। আরেকটি বিষয় রঞ্জন, যে সাইদ খোকন বলছেন যে তিনি মূলত তার বিরোধী পক্ষ হিসেবে কিংবা তার মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি মনে করছেন বিএনপি দলীয় যদি কোনো প্রার্থী থাকে। আপনি জানেন রঞ্জন যে বিএনপি দলীয় হিসেবে এরই মধ্যে মির্জা আব্বাস তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, যদিও এখনো তিনি দাখিল করেননি। আমরা যতদূর জানি যে আজ বিকাল 5টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের সময় রয়েছে এবং এর ভিতরে হয়তো মির্জা আব্বাসের পক্ষ থেকে কেউ একজন এসে অথবা তিনি নিজে এসে মনোনয়নপত্র দাখিল করতে পারেন। এছাড়া যে কাউন্সিলর প্রার্থীরা রয়েছেন তারা এসে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন এবং সব মিলিয়ে বলা চলে যে এখানে আজ সকাল থেকে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল চলছে এবং আজ শেষ দিন। এরপরে 1 তারিখ ও 2 তারিখে মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন এবং তারপরে হয়তো মূল প্রার্থী যারা থাকবেন তাদের নাম ঘোষণা করা হবে। তো রঞ্জন, বলা চলে আজ সকাল থেকে খুব ভালোভাবেই এখানে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা এবং মূল প্রার্থীদের অনেকেই এসে দাখিল করে গেছেন এবং আরও যারা হেভিওয়েট প্রার্থী রয়েছেন তারা আসবেন এবং এরপর থেকে মোটামুটি বলা চলে যে এক ধরনের নির্বাচনী ডামাডোল এর মধ্যে শুরু হয়ে গেছে। তো সকাল থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির কোনো বিপত্তি এখানে ঘটেনি। তো রঞ্জন, এই ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। সজল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর উত্তর সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানাচ্ছিলেন রামিম হাসান এবং দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানাচ্ছিলেন সজল দাস। এদিকে শেষ দিনে চট্টগ্রামে মনোনয়নপত্র জমা দিচ্ছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। বেলা 12টার দিকে মেয়র পদে মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমুন নাসির। এর আগে সকালে মনোনয়নপত্র জমা দেন বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম। আজমুন নাসির মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম ডিএসসি, আব্দুস সালাম, ইসাক মিয়া সহ দলের স্থানীয় নেতারা। এদিকে মঞ্জুর আলমের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ও চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানা গেছে এখন পর্যন্ত চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে 18 জন, কাউন্সিলর পদে 559 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 94 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করছেন। ছোটকাল থেকে আমি যেটা লালন করে এসেছি জনগণের এই বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ সাধন করা, সেটা করার ক্ষেত্রে আমি অত্যন্ত সততার সাথে সত্যতার সাথে এবং জবাবদিহিতার সাথে আমি সেটা পালন করি। জলবদ্ধতা থেকে নগরবাসীকে স্থায়ীভাবে মুক্তি দেওয়াটাই হলো যে প্রধান লক্ষ্য। মঞ্জুর আলম সাহেবকে 20 দলীয় জোটের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে নির্বাচন করার জন্য এবং এই নির্বাচনে আমরা যাচ্ছি আন্দোলনের অংশ হিসেবে। সুতরাং আমরা নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছি এবং নির্বাচন ইনশাআল্লাহ আমরা করব। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রামের জুবলি রোডের রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন আমাদের রিপোর্টার কমল দে। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ জাফর। উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া চলছে। এক্ষেত্রে সকালে প্রথমে দিয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী এম মঞ্জুর আলম এবং এরপরে দিয়েছেন হেভিওয়েট প্রার্থী হিসেবে পরিচিত নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমুন নাসির উদ্দিন এবং জাতীয় পার্টির পক্ষ থেকে সোলেমান আলম শেঠ এবং বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের পক্ষ থেকে এম এ মতিন, অর্থাৎ আজ 4 জন মেয়র প্রার্থী তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর গতকালকে পর্যন্ত জমা দিয়েছিলেন 3 জন, অর্থাৎ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে 18 জন মনোনয়নপত্র সংগ্রহ করলো। এখন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র 7 জন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে 559 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এদের মধ্যে প্রায় এখন পর্যন্ত 82 জন তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। 14টি বুথে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে, জমা দেওয়া হচ্ছে। এছাড়া সংরক্ষিত যে 14টি কাউন্সিলর পদ রয়েছে মহিলাদের জন্য, সেখানে সেই পদের জন্য লড়াই করার জন্য মোট 94 জন প্রার্থী তারা সম্ভাব্য প্রার্থী মনোনয়ন সংগ্রহ করেছিলেন। এর মধ্যে 30 জন তারা মনোনয়নপত্র জমা দিয়ে গেছেন। কিছুক্ষণ আগে চট্টগ্রামের পুলিশ কমিশনার আব্দুল জলিল মন্ডল রিটার্নিং অফিসারের সাথে দেখা করেছেন আব্দুল বাতেনের সাথে। তিনি যেটা বলেছেন, দুজনে অনেকক্ষণ আলাপ করে নির্বাচন নিয়ে এবং সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এক্ষেত্রে আব্দুল জলিল মন্ডল আমাদের যেটি বলেছেন সেটি বলছেন এখন থেকে পুরো পুলিশ প্রশাসন নির্বাচন কমিশনের দ্বারা পরিচালিত হবে, সেটি উনি বলতে এসছেন। এবং তিনি বলেছেন যদি কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘনের চেষ্টা করে বা লঙ্ঘন করে তাহলে তার বিরুদ্ধে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তারা ব্যবস্থা নেবেন। এবং তিনি বলেছেন রিটার্নিং অফিসার যার নির্দেশনা দেবেন সেই অনুযায়ী পুলিশ প্রশাসন কাজ করবে। কারণ একটি বিষয় বলে রাখা উচিত, গতকালকে আওয়ামী লীগ নাগরিক কমিটি যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজমুন নাসির উদ্দিনের পক্ষ থেকে মঞ্জুর আলমের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের একটা অভিযোগ আনা হয়েছিল
এবং আজ বিএনপি প্রার্থী মঞ্জুর আলমের পক্ষ থেকে অভিযোগ আনা হয়েছে আজম নাসিরের পক্ষ থেকে আচরণবিধি লঙ্ঘনের, যে কারণে পুলিশ কমিশনার আজকে এই কথাটি বলেছেন। এখন পর্যন্ত বলা যায় নির্বিঘ্নে চলছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়। কমল, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের জুবলি রোডের রিটার্নিং অফিসার কার্যালয় থেকে সেখানকার সিটি কর্পোরেশন নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ এবং জমা দেওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের রিপোর্টার কমল দে। সম্প্রতি রাজনৈতিক ঘোষণা আর বিবৃতি বলছে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন উভয় জোটই এখন নির্বাচনমুখী। সর্বশেষ ঢাকা ও চট্টগ্রাম মহানগরে 20 দলীয় জোটের হরতাল থেকে সরে আসার ঘোষণাকে সুস্থ রাজনীতির আভাস হিসেবে দেখছেন বিশ্লেষকরা। জনগণকে গণতন্ত্রের শেষ বিচারক উল্লেখ করে দুই জোটকেই তাদের রায়ের ওপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শাতিলা শারমিন। দীর্ঘদিনের প্রতীক্ষা আর জল্পনা কল্পনার অবসান হয়ে শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। বিএনপির নেতৃত্বের 20 দলীয় জোটের প্রায় 2 মাসের টানা হরতাল অবরোধের মাঝেই আসে তফসিলের ঘোষণা। ভোট গ্রহণের তারিখ 28 এপ্রিল 2015 মঙ্গলবার। এই নির্বাচনকে কেন্দ্র করে আবারও সুস্থ রাজনীতির যে আভাস মিলছিল তারই ইঙ্গিত পাওয়া গেল 20 দলীয় জোটের সর্বশেষ বিবৃতিতে। হরতাল থেকে সরে এলো বিক্ষোভ মিছিলের ঘোষণা। প্রধান দুই রাজনৈতিক জোটের এসব সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। তবে দুই রাজনৈতিক শক্তির মধ্যে জমে থাকা অবিশ্বাস আর দ্বন্দ্বকে সরিয়ে জনগণের রায়ের উপর আস্থা রাখার পরামর্শ এই রাজনৈতিক বিশ্লেষকের। বিশ্বাসের যে অভাব সেটা কিন্তু এখনো রয়ে গেছে। সেই হিসাবে আমি মনে করব যে দুই দল সোজা যে জনগণের উপর বিশ্বাস রাখা, যে জনগণ কি বলে, জনগণ যাকে বলবে যে হ্যাঁ, যদি মনে করে যে না এই দল আমি ভোট দিলাম, এবং সেই হিসাবে একটা গণতান্ত্রিক কাঠামো তৈরি হবে। আর দেশের জনগণ সবসময় গণতন্ত্রমুখী বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জনগণের সামনে তারা নিজেদের যে উদ্দেশ্য লক্ষ্য সেগুলো উপস্থাপন করবেন। জনগণই শেষ বিচারক। জনগণ যাকে নির্বাচিত করবেন, নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন। তবে অতীতের নেতিবাচক পদক্ষেপকে পেছনে ফেলে দুই রাজনৈতিক জোট জনগণের প্রয়োজনে গণতন্ত্র চর্চার উপর গুরুত্ব দেবে বলে আশা করছেন এ বিশ্লেষকেরা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত এইচএসসি পরীক্ষা নেওয়া হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। এ সময় শিক্ষামন্ত্রী আরো জানান, পেছানো পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। 28 তারিখে ঢাকা এবং চট্টগ্রামে সেখানে এই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচন হবে। 26 থেকে 29 পর্যন্ত আমরা পরীক্ষা বন্ধ রাখবো, যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মুভমেন্ট করতে পারে, এক জায়গায় যেতে পারে। সেই কারণে ইলেকশনের কমিশনের অনুরোধ এবং আমাদের কমিটির সদস্যদের উপলব্ধি, এই আইন শৃঙ্খলা বাহিনী তাদের সিদ্ধান্তের ভিত্তিতে আমরা এই কমিটিতে সিদ্ধান্ত নিলাম। রাজধানীর ধানমন্ডি থেকে রেলমন্ত্রী মুজিবুল হকের বড় ভাই সাবেক সচিব আব্দুল লতিফের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বেলা 11:30টার দিকে ধানমন্ডি 5 নম্বর রোড সংলগ্ন লেকের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানান, আব্দুল লতিফ প্রতিদিন রাতে ধানমন্ডি লেকে হাঁটতে যেতেন। গত রাত 9টার দিকে একই উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হয়ে ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পর সকালে ধানমন্ডি লেকে একটি লাশ পড়ে আছে এ খবর পেয়ে পরিবারের সদস্যরা লাশটি আব্দুল লতিফের বলে শনাক্ত করেন। পরে পুলিশের সহায়তায় লাশ উদ্ধার করে ধানমন্ডিতে তার নিজ বাসায় নিয়ে যাওয়া হয়। এদিকে বিষয়টিকে একটি দুর্ঘটনা হিসেবে দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা। না, ওনার সাথে কোনো শত্রুতা নাই। উনি একজন অতিরিক্ত সচিব, অবসরপ্রাপ্ত। উনি স্বাভাবিক জীবনযাপন করেন, অবসর জীবনে যা করার তাই করেন, কিন্তু ওনার কোনো শত্রু নাই। তারপরও সমস্ত কিছু আল্লাহ জানেন। আমি ধারণার উপর আপনাদের বশবর্তী হইয়া কিছু বলতে চাই না। লাশ ভেসে উঠছে লেকে, তো সাথে সাথে ওখানে চলে আসলো, এসে তো ওনার লাশ ওনার শনাক্ত করলো। লাশের এখানে একটু রক্ত দেখা গেছে কপালে, আর কোথাও এখন আঘাত নেই। আর ওনার চেইনটা খোলা ছিল, আর পকেটে কিছু টাকা ছিল, সেটাও পাওয়া গেছে। এই অবস্থায় আমরা উদ্ধার করেছি। দুপুরের সময় আরো থাকছে দুর্নীতি বিরোধী সপ্তাহ উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র্যালি, দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান। এবার বিশ্বকাপ ক্রিকেটের খবর।
বিশ্বকাপের ফাইনাল মহারণে অস্ট্রেলিয়ান পেসারদের তোপে 183 রানে গুটিয়ে গেছে নিউজিল্যান্ড। জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে অজিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত ক্লার্কদের সংগ্রহ 1 উইকেটে 49 রান। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে আগে ব্যাট করার কিউটদের শুরুটা ভালো হয়নি। দলীয় 1 রানেই অজি পেসার মিচেল স্টার্কে বলে আউট হন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। পরে ভালো খেলার ইঙ্গিত দিয়েও আস্থার প্রতিদান দিতে পারেনি ফর্মে থাকা গাপটিল আর উইলিয়ামসন। দলীয় 33 রানে অনিয়মিত বোলার ম্যাক্সওয়েল ফেরান 15 রান করা গাপটিলকে। কিছু সময় পর একই পথে হাঁটেন উইলিয়ামসন, তিনি করেন 12 রান। দলীয় 39 রানে 3 উইকেট হারানোর পর কিউইদের প্রাথমিক বিপদ সামলান দুই অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেইলর ও এলিয়ট। দুজনে চতুর্থ উইকেটে যোগ করেন 111 রান। পরে টেইলর ব্যক্তিগত 39 রানে আউট হবার পরপরই দ্রুতই ভেঙে পড়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। শেষ পর্যন্ত তারা অল আউট হয় 183 রানে। কিউইদের পক্ষে সর্বোচ্চ 83 রান করেন এলিয়ট। অজিদের হয়ে ফকনার ও জনসন 3টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে শুরুতে ধাক্কা খায় অজিরা। দলীয় 2 রানে আউট হন ওপেনার অ্যারন ফিঞ্চ। Big appeal, missing leg stump. Richard Kettleborough, the umpire. Look at that, it's come off 49 balls after they lost the wicket early. Yeah, I spoke to Steve Smith yesterday on interview actually, and he spoke well about how going back to state cricket and reworking and remodelling his game and technique, thinking about his game completely has made him the player he is now. There is a fielder there and he will keep it down to a couple. Yes, sometimes you need to go back and play for no reward, to just remind you why you play the game in the first place. Too often you become famous, you start playing for the rewards. Sometimes just go back and say, why did I play the game? And you find the answers. You find a lot of people just go back to first-class cricket from time to time, rediscover. কারাগারে অসুস্থ নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে সুচিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তার স্ত্রী মেহের নিগার। সকালে রাজধানীতে তার বাসায় সংবাদ সম্মেলনে মান্নার যথাযথ চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি অনুরোধ জানান তিনি। ঢাকা মেডিকেলে ভর্তির পর সেখানে ডাক্তারের চিকিৎসা সর্বশেষ পরীক্ষাগুলা না করে তড়িঘড়ি করে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে যে অভিযোগ তা প্রমাণ সাপেক্ষে তার সুষ্ঠু বিচার হোক, তবে আগে তার সুচিকিৎসার ব্যবস্থা করুন। তার সুচিকিৎসা নিশ্চিত করতে তাকে কারাগার থেকে হাসপাতালে প্রেরণের অনুরোধ করছি। প্রয়োজনে বিদেশ পাঠানোর প্রয়োজন হলে সেটা করার জন্য আমি সরকারকে বিনীতভাবে অনুরোধ করছি। দলীয় নেতাকর্মীদের গ্রেফতার, গুম, হত্যা ও নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুর ও কুমিল্লায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দলীয় জোট। এদিকে নাটোরে মিছিলে বাধা দিয়েছে পুলিশ। খুলনায় দুপুরে সমাবেশ শেষে মিছিল বের করে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে কেডি ঘোষ রোডের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। নাটোরে দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা। মিছিল নিয়ে ট্রাফিক মোড়ের দিকে যেতে চাইলে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে বাধা দেয় পুলিশ। রাস্তা বদলে হাফ রাস্তার দিকে যেতে হালইপুর মসজিদের সামনে আবারও পুলিশের বাধার মুখে পড়লে দলীয় কার্যালয়ে ফিরে গিয়ে সমাবেশ করে নেতাকর্মীরা। টাঙ্গাইলে পৌর উদ্যান থেকে মিছিল নিয়ে ভিক্টোরিয়া রোডের দিকে গেলে পুলিশের বাধার মুখে পড়েন জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। এছাড়া বগুড়া, মেহেরপুর ও কুমিল্লাতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির নেতাকর্মীরা। দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের সবার জন্য বসবাসযোগ্য স্বপ্নের ঢাকা বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট চাইবেন জাতীয় পার্টি সমর্থিত ডিসিসি নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীরা। সেই সাথে তারা মনে করেন প্রধান দুই রাজনৈতিক দলের প্রতি জনগণের অনাস্থায় নির্বাচনে তাদেরকে জয়ী করবে। বিস্তারিত মৌসুম ইসলামের রিপোর্টে।
তফসিল ঘোষণার আগে ডিসিসি উত্তর ও দক্ষিণে মেয়র পদে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করেন দলের চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদ। কিন্তু দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ হঠাৎ করেই মেয়র পদে নির্বাচনের জন্য নিজের নাম ঘোষণা করেন। এই অপরাধে দলের চেয়ারম্যানের উপদেষ্টার পদ থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে তাকে। ডিসিসি নির্বাচন নিয়ে এই যখন জাতীয় পার্টির অবস্থা, তারপরও জাপা সমর্থিত এই দুই মেয়র প্রার্থী মনে করেন প্রধান দুই দলের বিকল্প হিসেবে শান্তি ও পরিবর্তনের জন্যই জনগণ তাদের পক্ষে ভোট দেবেন। সেই সাথে চাইলেন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের নিশ্চয়তাও। পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ একসময় তিলোত্তমা ঢাকা বানাতে চেয়েছিলেন। মানুষজন উনার সময় শান্তিতে ছিল এবং উন্নয়ন দেখেছে এবং মূলত সন্ত্রাসও বহু কম ছিল ওনার সময়। এই সব কিছু মিলিয়ে মানুষ হয়তো দলের ঊর্ধ্বে উঠে ভালো মানুষকে ভোট দেবে। বর্তমান যেই রাজনৈতিক পরিস্থিতি, জ্বালাওপোড়াও ক্ষমতা থাকার জন্য যা করা দরকার তাই করছে। একটা শান্তি অবস্থার বিরাজের জন্য আমরা মনে করি আমাদের জাতীয় পার্টিকে বেছে নেবেন। লেভেল প্লেইং ফিল্ড, এটা সকলের জন্য সমান একটা খেলার মাঠ চাই। এদিকে দল থেকে অব্যাহতি পাওয়া ডিসিসি উত্তরের সম্ভাব্য মেয়র প্রার্থী ববি হাজ্জাজও জনগণের ক্ষমতায়নের পাশাপাশি ঢাকাকে স্বপ্নের ঢাকার প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে ভোট চাইবেন। হঠাৎ করে আমার কথা শোনা যাচ্ছে, কারণ হঠাৎ করে আমার নাম ক্যান্ডিডেট হিসেবে আমি ডিক্লেয়ার করেছি। আমার স্বপ্নের একটা ঢাকা আছে, সেটা আমি পাইনি, এবং বাকি সব ঢাকা বাসিন্দাদেরও স্বপ্নের একটা ঢাকা আছে, তারাও সেটা পাচ্ছে না। তো সেটার কাছাকাছি আমরা কিভাবে যেতে পারি, সেটাই আমার চেষ্টা। সেই সাথে সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশাও এই তিন মেয়র প্রার্থী। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীর বাঘায় পিকনিকের চাঁদা দিতে রাজি না হওয়ায় শতাধিক শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতরাতে আব্দুল খালেক নামে এক অভিভাবক বাদী হয়ে বাঘা থানায় শিক্ষক মোহাম্মদ আলীর বিরুদ্ধে মামলাটি করেন। এদিকে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন শিক্ষার্থীরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। এর আগে পিকনিকে যাওয়ার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে চাঁদা না পেয়ে শনিবার দুপুরে উপজেলার চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের বেধড়ক পেটায় শিক্ষক মোহাম্মদ আলী। এরপরই এ ঘটনার প্রতিবাদ জানিয়ে দোষী শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল করেন অভিভাবকরা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন দুদক চেয়ারম্যান মোহাম্মদ বদিউজ্জামান। দুর্নীতি বিরোধী সপ্তাহ 2015 উপলক্ষে সকালের র্যালি ও মানববন্ধন শেষে তিনি কথা বলেন। এর আগে রাজধানীর সেগুনবাগিচার দুদক কার্যালয় থেকে র্যালি শুরু হয়ে কাকরাইল বিজয়নগর তোপখানা রোড হয়ে কদম ফোয়ারায় র্যালিটি শেষ হয়। পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারী ও সাধারণ মানুষ অংশ নেন। এবারের আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা সকলে মিলে শপথ করি দুর্নীতিবাজদেরকে ঘৃণা করি। আমরা ঘৃণা করব, অন্তর থেকে তাদেরকে ঘৃণা করব, এবং শুধু আমরা না, সমাজের প্রত্যেক ব্যক্তি যদি তাদেরকে ঘৃণা করে, ঘৃণার চোখে দেখে, তাদেরকে একঘরে করে তুলতে পারে, তাহলেই তারা, আমার মনে হয়, তারা সতর্ক হবে আর এই দুর্নীতি করতে অন্তত চিন্তা ভাবনা করবে। সিঙ্গাপুরে অনুষ্ঠিত হচ্ছে দেশটির জাতির পিতা লি কুয়ান ইউর শেষকৃত্যানুষ্ঠান। প্রবল বৃষ্টি উপেক্ষা করে প্রায় 5 লাখ মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানাতে জড়ো হয় পার্লামেন্ট ভবনের সামনে। সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য জাতির জনকের মরদেহ রাখা হয় পার্লামেন্ট ভবনের সামনে। লি কুয়ানকে শেষবারের মতো দেখতে সাধারণ মানুষের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের শীর্ষস্থানীয় নেতারা। গার্ড অব অনারের মাধ্যমে তার কফিন পার্লামেন্ট হাউস থেকে কালচারাল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে আজ বিকেলে তার প্রতি শ্রদ্ধা জানাবেন বিশ্ব নেতারা। গত সোমবার 91 বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মারা যান আধুনিক সিঙ্গাপুরের জনক লি কুয়ান ইউ। ইয়েমেনের স্থিতিশীলতা ফিরে না আসা পর্যন্ত হাউথি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। একই সঙ্গে জোটের হামলায় সব ধরনের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আরব লীগ। মিশরের রাজধানী কায়রোয় সংস্থার শীর্ষ সম্মেলনের পর মহাসচিব নাবিল এল আরাবি বিষয়টি নিশ্চিত করেন। সম্মেলনে ইয়েমেনের প্রেসিডেন্ট হাউথি বিদ্রোহীদের ইরানের হাতের পুতুল হিসেবে উল্লেখ করে বলেন, সন্ত্রাসীরা আত্মসমর্পণ করার ঘোষণা এবং দখল করার ভূখণ্ড
সেনানিবাস, সরকারি প্রতিষ্ঠান ছেড়ে না দেয়া পর্যন্ত বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এদিকে বিদ্রোহীদের মদতদাতা হিসেবে অভিযুক্ত ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ বিমান হামলা বন্ধে সৌদি আরব এবং সরকারি বাহিনী ও বিদ্রোহীদের যুদ্ধবিরতিতে পৌঁছার আহ্বান জানিয়েছেন। There is no place for এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে হারলেও এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে চায় রায়হানের দল। অন্যদিকে সিরিয়ার লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে দু দলের ম্যাচটি শুরু হবে আজ সন্ধ্যা 6টায়। সেট পিস থেকে গোল হজম করার চিত্রটি বাংলাদেশ দলের জন্য বেশ পরিচিত হয়ে উঠেছে ইদানিং, যার ব্যতিক্রম ছিল না সিরিয়ার বিপক্ষে খেলা শেষ ম্যাচেও। তাই উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে ফুটবলের অনুশীলনের একটি বড় অংশ ছিল এটি। অন্যদিকে শক্তির বিচারে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে থেকেই মাঠে নামবে উজবেকিস্তান। শুরুতে বাংলাদেশের কন্ডিশন উজবেকদের কিছুটা সমস্যা করলেও এখন অনেকটা মানিয়ে নিয়েছে বখতিয়ারের শিষ্যরা। তাই এ ম্যাচে জয় বিকল্প অন্য কিছুই ভাবছে না সফরকারীরা। মেসিবিহীন আর্জেন্টিনাকে পেয়েও অঘটন ঘটাতে পারল না এল সালভাদোর। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সালভাদোরকে 2-0 গোলে হারিয়েছে বিশ্বকাপ রানার্সআপরা। ইনজুরির কারণে এই ম্যাচে খেলেননি লিওনেল মেসি। ফিডেক্স ফিল্ডে ম্যাচের শুরুতে অবশ্য আর্জেন্টিনাকে বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হয় এল সালভাদোরের কাছে। বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল র্যাঙ্কিংয়ে 87 নম্বরে থাকা দলটি, কিন্তু দক্ষ ফিনিশারের অভাবে গোল পায়নি তারা। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর 54 মিনিটে রেন্ডোসের আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে সালভাদোর। এরপর গোল শোধে মরিয়া হয়ে ওঠে তারা। তবে খেলা শেষ হবার 2 মিনিট আগে দারুণ এক ফ্রি কিকে আর্জেন্টিনার লিড দ্বিগুণ করেন ম্যানকুলো, আর সে গোলেই মার্টিনের শিষ্যদের জয় নিশ্চিত হয়। দুপুরের সময় পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সিটি নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের শেষ দিনে উৎসব মুখর পরিবেশ। ঢাকা দক্ষিণে সাইদ খোকন এবং চট্টগ্রামে জমা দিলেন আজম নাসির ও এম মঞ্জুর আলম। সিটি নির্বাচনের জন্য স্থগিত করা হলো 26 এপ্রিল থেকে 29 এপ্রিল পর্যন্ত এইচএসসি ও সমমান পরীক্ষা। নতুন তারিখ জানানো হবে পরে। নেতাকর্মীদের গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন জেলায় 20 দলীয় জোটের বিক্ষোভ। কয়েক জায়গায় পুলিশের বাধা। রাজধানীর ধানমন্ডি লেক থেকে রেলমন্ত্রীর বড় ভাই সাবেক সচিব আব্দুল লতিফের লাশ উদ্ধার। এবং মেলবোর্নে বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার পেস আগুনে পড়ল নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ। কিউইদের 184 রানের টার্গেটে ব্যাট করছে অজিরা। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।